নতুন একটা কবর থেকে চিৎকারের আওয়াজ আসছে। কে চিৎকার করছে জানেন? চিৎকার করছে আমাদের এই গল্পের নায়িকা জান্নাত। আপনারা হয়তো ভাবছেন জান্নাত কেন কবরের ভেতর থেকে চিৎকার করছে। শুনুন তাহলে। বেশ কিছুক্ষণ আগে জান্নাতের কবর হয়েছে। সবাই ভাবছে জান্নাত মারা গেছে, কিন্তু জান্নাত তো মারা যায়নি, ও বেঁচে আছে। নতুন কবর ভেঙে উঠে দাঁড়িয়ে অন্ধকারে জান্নাত নিজেকে আবিষ্কার করল। সে সাদা কাপড়ে মোড়ানো কবরের ভেতরে দাঁড়িয়ে আছে। অন্ধকার রাত, সাদা কাপড়ে কবরস্থানে জান্নাত নিজেকে দেখে বিশ্বাস করছে না। এটা স্বপ্ন নাকি সত্যি? ভয়ে শরীরের লোম দাঁড়িয়ে গেল। বুকের মধ্যে হার্টবিটটা যেন বেরিয়ে আসবে বুক ছেড়ে। জান্নাত মনে মনে ভাবল, আসলে কি সে মারা গেছে? এই ভেবে হাতের মধ্যে চিমটি কেটে বুঝতে পারল না, সে বেঁচে আছে। কিন্তু সে কবরস্থানে কেন? সে তো শুয়েছিল নিজের রুমে। এমন অবস্থায় পাশে ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো 2-3টি শিয়াল। শিয়াল দুটো ওর দিকে আসছে। এই অবস্থায় সামনে পেছন না ভেবে জান্নাত কবর থেকে উঠে একটা দৌড় দিল বাড়ির দিকে। এদিকে পেছন থেকে শিয়ালগুলো পিছু ছুটছে। পরিস্থিতি খারাপ দেখে জান্নাত সামনে থাকা একটা বাড়িতে ঢুকে পড়েন। বাড়িতে ঢুকে দরজায় ঠকঠক করে আওয়াজ করেন জান্নাত, আর বলতে থাকেন, কেউ কি আছেন? দয়া করে দরজাটা খুলুন। জান্নাতের ডাকে একজন মধ্যবয়স্ক মহিলা দরজা খুলে জান্নাতের দিকে তাকিয়ে প্রচণ্ড একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। উনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ায় জান্নাত বুঝতে পারলেন ওকে দেখে ভয়ে উনি জ্ঞান হারিয়েছেন। এদিকে মহিলার চিৎকারে সেখানে থাকা শিয়ালগুলো পালিয়ে যায়। জান্নাত বুঝতে পারেন সেখানে আর থাকা ঠিক হবে না, তাই সে বাড়ির দিকে রওনা করেন। রাত 12টা কি একটা হবে। রাস্তায় একটা মানুষও নেই। জান্নাত একা একা হাঁটছে, কিন্তু মনে হচ্ছে কেউ ওকে ফলো করছে, কেউ আছে ওর পেছনে। জান্নাত আচমকা পেছনে ঘুরে তাকান। পেছনে ঘুরতেই সে কিছুই দেখতে পান না। মনের ভুল ভেবে আবারও হাঁটতে লাগলেন। এমনিতেই শরীরে পরানো সাদা কাফনের কাপড়। সবাই ভাবছে আমি মারা গেছি। এসব ভাবতে ভাবতে জান্নাত তার বাড়ির কাছে চলে আসলেন। বাড়ির কাছে আসতে জান্নাত বুঝতে পারলেন তার মা বাবা কান্না করছে। বাড়ির যুবতী মেয়েকে হারিয়ে কোনো মা বাবা ভালো থাকবে বলেন? অনেক টেনশন হচ্ছে জান্নাতের। সে কি করবে এখন? সবাই জানে ও মৃত, কিন্তু সে তো আসলে মরেনি। যা হবার হবে এই ভেবে বাড়ির ভেতরে গিয়ে জান্নাত ওর মাকে ডাক দিলেন। মা, ও মা, দরজা খুলো, আমি জান্নাত, তোমার মেয়ে। জান্নাতের ডাকে ওর মা কান্না থামিয়ে জান্নাতের বাবাকে বললেন, আমার মেয়ে আমাকে ডাকলো জান্নাতের বাবা। তুমি শুনতে পেরেছো কিছু? জান্নাতের মায়ের কথায় ওর বাবা বললেন, আমাদের মেয়ে আর ফিরে আসবে না, ও মারা গেছে। এটা হয়তো তোমার মনের ভুল। এদিকে ঠিক সেই সময় জান্নাত আবারও বলে উঠলেন, মা, আমি জান্নাত, দরজা খোলো। দ্বিতীয়বার মেয়ের ডাক শুনে জান্নাতের মা বিছানা থেকে উঠে দরজা খুলে দিলেন। দরজা খুলতে ওর মা ভয়ে একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। এদিকে তখনও বাড়িতে আত্মীয় স্বজনরা সবাই ছিলেন। জান্নাতের মায়ের চিৎকারে সবাই তাড়াহুড়ো করে দরজা খুলে বাইরে চলে আসলেন। বাইরে এসে সবাই দেখে সাদা কাফনে মোড়ানো জান্নাত দাঁড়িয়ে আছে। এটা কি করে হতে পারে? বেশ কিছুক্ষণ আগে যাকে মাটি দিয়ে আসা হলো সে কি করে বাড়িতে ফিরে আসলো? এদিকে অনেকে তখন ভয়ে ভূত ভূত বলে চিৎকার করতে লাগলো। সবার চিৎকারে আশেপাশের লোকজনও এসে জড়ো হলেন বাড়িতে। কি একটা অবস্থা! যাকে একটু আগে মাটি দিয়ে আসলেন সে আবার জীবিত হয়ে ফিরে আসলো কিভাবে? সবার মাঝে ভয় আর আতঙ্ক দেখে জান্নাত বলল, ভয় পাবেন না কেউ, আমি ভূত না, আমি জান্নাত, আর তোমরা সবাই ভুল ভাবছো, আমি মরিনি। জান্নাতের মুখে কথাটা শুনে ওর বাবা 1 পা 2 পা করে সামনে এগিয়ে এসে বললেন। জান্নাতের বাবা বলল, কি, তুই মারা যাসনি? তুই কি আসলে জান্নাত নাকি মানুষ রূপে কোনো ভূত? বাবা, আমি ভূত না, আমি তোমাদেরই জান্নাত। বিশ্বাস না হলে ছুঁয়ে দেখো আমাকে। আর আমি ভূত হলে কি সবার সামনে আসতাম? জান্নাতের কথায় ওর বাবা ভয়ে ভয়ে ওর হাত ছুঁয়ে কেঁদে ফেললেন আর বললেন, মা, তুই মারা যাসনি, সত্যি বেঁচে আছিস। এই কে আছো? এদিকে আসো, জান্নাতকে ঘরে নাও। জান্নাতের বাবার কথায় 2-3 জন মহিলা এসে জান্নাতকে নিয়ে রুমে গেলেন। রুমে গিয়ে শরীর থেকে কাফনের কাপড় খুলে শরীর পরিষ্কার করে জামা পরিয়ে আবার সবার সামনে নিয়ে আসলেন। সবার সামনে এসে জান্নাত বললেন, বাবা, আমার সাথে কেন এমনটা হলো? একবার ভাবো আমার মনের অবস্থাটা এখন কেমন। একটা জীবিত মানুষকে কিভাবে মাটি দিয়ে আসলো? মা, বিশ্বাস কর, আমরা সবাই দেখেছি তোর নিঃশ্বাস চলছে না। একজন ডাক্তারকেও দেখিয়েছি, উনি বললেন তুই বেঁচে নেই, মারা গেছিস। কোনো মা বাবাকে চায় জীবিত সন্তানকে মাটি দিতে বল? আমিও বুঝছি না আমার সাথে কেন এমনটা হলো। আমি তো ঘুমিয়েছিলাম। জানো বাবা, আমি ঘুমিয়ে একটা স্বপ্ন দেখছিলাম। আমি দেখলাম সুন্দর একজন যুবক আমার পাশে বসে কথা বলছে। সে আমাকে বলছে, জান্নাত, তুমি হবে আমার বউ, আমাদের সংসার হবে। তারপর কি হলো? তারপর আর কিছু মনে নেই। আমার যখন ঘুম ভেঙে গেল তখন দেখলাম চারিদিকে অন্ধকার। আশেপাশে হাত দিয়ে বুঝতে পারলাম চারিদিকে মাটি। ভয়ে উঠে দাঁড়িয়ে উপরের দিকে ধাক্কা দিতেই মাটি সরে গেল, আর আমি বুঝতে পারলাম আমি সাদা কাফনে মুড়ানো কবরের ওপর দাঁড়িয়ে আছি। জান্নাতের মুখে কথাগুলো শুনে সেখানে থাকা সবাই অবাক। এরকম ঘটনাও কি হয়? মৃত মেয়েকে ফিরে পেয়ে সবাই জান্নাতকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ওদিকে ওর মায়ের জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফিরতে ওর মা ও জান্নাতকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। গভীর রাতে কান্নার আওয়াজ, মৃত জান্নাত ফিরে আসছে। এই খবরটা রাতের গ্রামের সবার মাঝে ছড়িয়ে পড়ে। যাই হোক, জান্নাতকে ফিরে পেয়ে সে রাতে আর কেউ ঘুমায়নি। পরের দিন সকালবেলা গ্রামের সবাই জড়ো হন জান্নাতকে দেখার জন্য।
সবাই আসছে আর জান্নাতকে দেখছে। এভাবে সেই দিনটা কেটে যায়। সেই রাতে খাবার সময় জান্নাতের বাবা বললেন, বিষয়টা কেমন হলো? জান্নাতের বিয়ে ঠিক করলাম। এই ঘটনাটা না ঘটলে আজকে জান্নাতের বিয়ে হতো। এখন কেমন হলো? জান্নাতের মা বলল, কেন? তুমি ছেলের বাবার সাথে কথা বলে দেখো, ওনাকে সব খুলে বলবে। ওনাকে বলবে জান্নাত মারা যায়নি, ফিরে এসেছে। দেখো, এতে যদি ওনারা বুঝে তাহলে জান্নাতের বিয়ে ওখানেই হবে। ঠিক আছে, দেখি কাল কথা বলে। এই বলে রাতের খাবার শেষে সবাই যার যার মতো শুয়ে পড়ে। জান্নাত রুমে এসে ঘুমিয়ে পড়ে। মধ্যরাত জান্নাতের হঠাৎ ঘুম ভেঙে যায় মশার কামড়ে। ঘুম ভাঙতে জান্নাত দেখেন সে তার রুমে নেই, সে শুয়ে আছে একটা বাঁশ ছাড়ে। বাঁশ ছাড়ে কিভাবে আসলো সে? জান্নাত প্রচন্ড ভয় পেয়ে চিৎকার করতে থাকে। ওদিকে জান্নাতের মায়ের ঘুম ভেঙে যাওয়ায় তিনি জান্নাতের রুমে গিয়ে দেখেন জান্নাত রুমে নেই। জান্নাত রুমে নেই এই দেখে ওর মা চিৎকার করতে থাকেন। জান্নাতের মায়ের চিৎকারে ওর বাবা সহ আশেপাশের অনেকে জেগে দৌড়ে আসেন তাদের বাড়িতে। বাড়িতে আসতে জান্নাতের মা চিৎকার করে বলতে থাকেন, আমার মেয়ে নেই, জান্নাত ঘরে নেই, জান্নাত ঘরে নেই। এটা শুনে ওর বাবা সহ আশেপাশের সবাই লাইট হাতে খুঁজতে থাকে। সবাই ভাবছে গত রাতের মতো আবার কিছু হলো না তো? জান্নাতকে নিশ্চয়ই কবরস্থানে পাওয়া যাবে। এই ভেবে দুইটা দল হয়ে একদল লাইট হাতে জান্নাতকে খুঁজতে যান কবরস্থানে, আরেক দল খুঁজতে যান বাঁশঝাড়ের দিকে। এদিকে জান্নাত বাঁশঝাড়ে জান্নাত চিৎকার করছে। ওর চিৎকারে ওকে খুঁজতে আসে সবাই দৌড়ে এগিয়ে আসে ওর দিকে। সবাই দৌড়ে জান্নাতের কাছে আসে। জান্নাত সবাইকে দেখে জ্ঞান হারিয়ে ফেলে। সেখানে থাকা সবাই জান্নাতকে ধরে তার বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে নিয়ে আসার পর সবাই জিজ্ঞেস করেন ও বাস ছেড়ে গেল কিভাবে। সবার কথার উত্তরে জান্নাত বলেন, আমি কিছু জানি না, আমি তো রুমে ঘুমিয়েছিলাম। হঠাৎ মশার কামড়ে ঘুম ভেঙে যাওয়ায় আমি দেখলাম বাস ছাড়ে শুয়ে আছি। জান্নাতের মুখে ঘটনাটা শোনার পর সবাই বলাবলি করে। বিষয়টা একদমই সাধারণ নয়। যাই হোক, বেশ কিছুক্ষণ পর আশেপাশে সবাই চলে যান। মেয়ের এমন অবস্থা দেখে জান্নাতের বাবা ও চাচা মিলে ঠিক করেন সকাল হলেই একজন কবিরাজের কাছে যাবেন। কথা মতো সকাল হতে জান্নাতের বাবা ও চাচা একজন কবিরাজকে নিয়ে আসেন তাদের বাড়িতে। কবিরাজ জান্নাতের বাড়িতে এসে অবাক হয়ে তাদের বাড়িতে থাকা একটা আম গাছের দিকে তাকিয়ে থাকে। কবিরাজ এভাবে এক দৃষ্টিতে আম গাছের দিকে তাকিয়ে আছে। এটা দেখে জান্নাতের বাবা বলেন, জান্নাতের বাবা, কবিরাজ সাহেব কি হলো? এক দৃষ্টিতে ওদিকে কি দেখেন? জান্নাতের বাবার কথায় কবিরাজ বলেন, চলেন ঘরে চলেন, তারপর সব বলছি। এই বলে কবিরাজ সাহেব সবাইকে নিয়ে রুমে যান। রুমে গিয়ে জান্নাতের বাবার জান্নাতের সাথে ঘটে যাওয়ার সব ঘটনা খুলে বলেন কবিরাজকে। কবিরাজ সব ঘটনা শুনে সবাইকে বলেন, শোনেন, আপনাদের বাড়িতে একটা জিন আছে। আমি যখন আপনাদের বাড়িতে আসলাম তখন সেই আম গাছের দিকে তাকিয়ে আমি ওই জিনটাকে দেখছিলাম। জান্নাতের বাবা বলল, কি বলেন, আমাদের বাড়িতে জিন আছে? কবিরাজ সাহেব সব খুলে বললেন, তো জান্নাতের সাথে এমন এসব ঘটনা কেন হচ্ছে? জানি না কথাটা শুনে কিভাবে নেবেন, তবে এটাই সত্যি, সে জিনটা জান্নাতকে পছন্দ করে। সে চায় জান্নাতের অন্য কোথাও বিয়ে না হোক। জান্নাত মারা যায়নি, আপনারা ভেবেছেন ও মারা গেছে তাই ওকে মাটি দিয়ে আসছিলেন, কিন্তু ও সব এই জিনটার কাজ। গতকাল রাতে জান্নাতকে বাস ছেড়ে নিয়ে গিয়েছিলেন সেই জিনটাই। জান্নাতের চাচা বলল, কিন্তু কবিরাজ সাহেব ওই জিনটা এসব কেন করছে? কারণ আপনারা জান্নাতের বিয়ে ঠিক করেছেন অন্য কোথাও, তাই এসব উল্টোপাল্টা কাজ করাও জান্নাতের বিয়ে ভেঙে গেছে। জিনটা চায় জান্নাতের বিয়ে অন্য কারোর সাথে না হোক। কবিরাজ সাহেব, আপনি সবই জানেন, আপনি কিছু একটা ব্যবস্থা করুন, ওই জিনটাকে তাড়িয়ে দিন এখান থেকে। না, আমি এটা পারবো না, কারণ সে সাধারণ কোনো জিন না, অনেক ক্ষমতা ওর। তবে আপনারা চিন্তা করবেন না, ও আপনাদের বা জান্নাতের কোনো ক্ষতি করবে না, কখনো ভয় দেখাবে না। এই কথাটা বলে কবিরাজ চলে যান। এই কথাটা বলে কবিরাজ চলে যাওয়ার পর জান্নাতের মা বাবা সহ সেখানে থাকা সবাই চিন্তায় পড়েন, একটা জিন জান্নাতের সাথে এমনটা করছে। কিন্তু জিনটাকে আদৌ কেউ দেখেনি, কখনো কারো সামনে আসেনি। সবাই বসে চিন্তা করছে। এমন অবস্থায় জান্নাতের চাচা বললেন, ভাইজান কি করবো এখন? জান্নাতের কি বিয়ে দেব নাকি এইভাবে থাকবে কয়েকটা বছর? জান্নাতের বাবা বলল, সেটাই ভাবছি। যে ছেলের সাথে জান্নাতের বিয়ে ঠিক করেছে ওরা বলে দিয়েছে এই বিয়ে ওরা করবে না। জান্নাতের সাথে এসব অস্বাভাবিক ঘটনা ঘটছে সেটা ওরা জেনে গেছে। জান্নাতের মা বলল, তো এখন কি করবেন? আমি বলি কি, এখন বিয়ের কথা না ভাবি, ওর বিয়ে দিতে চাইলে আবার না জানি কি উল্টোপাল্টা ঘটনা ঘটে। জান্নাতের বাবা বলল, হ্যাঁ তাহলে এটাই ফাইনাল, আমরা জান্নাতের বিয়ে দেব না। এ বলে সবাই চলে গেলেন। জান্নাতও চলে গেলেন তার রুমে। রুমে গিয়ে ভাবতে লাগলো, আমাকে কোন জিন পছন্দ করে? আমি নিজেও তো ওকে কখনো দেখিনি, আমার সামনেও কখনো আসেনি। যাই হোক, একটু পর জান্নাতের বান্ধবী মিলি ওকে কল করেন। জান্নাত কল রিসিভ করতে মিলি বলেন, জান্নাত দেখা করার কথা আছে। মিলির কথায় দুপুরবেলা জান্নাত চলে গেল মিলির সাথে দেখা করতে। মিলির সাথে দেখা হতেই মিলি বলল, জান্নাত এসব কি শুনছি তোর নামে? রাত হলে নাকি তুই হারিয়ে যাস, গতকাল রাতেও নাকি তুই বাস ছেড়েছিলি। জান্নাত বলল, হ্যাঁ তুই ঠিকই বলেছিলি। জানি না রে, আমার সাথে এসব ঘটনা কেন ঘটছে। জানিস, আজকে সকালে একজন কবিরাজকে নিয়ে আসছে। কবিরাজ কি বলেছে জানিস? কবিরাজ বলেছে একটা জিন নাকি আমাকে পছন্দ করে, ও এসব করছে আমার সাথে, আমার জন্য বিয়ে না হয় অন্য কারোর সাথে। মিলি বলল, কি বলিস, তোকে পছন্দ করে জিন? হ্যাঁ, কবিরাজ তো তাই বলল। জান্নাত দেখ, ওই ছেলেটা তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দেখছে।
তাই তো। আচ্ছা চল হাঁটতে হাঁটতে কথা বলি। এই লাভ হলো না তো, ছেলেটা তো আমাদের পেছন পেছন আসছে। ছেলেটাকে দেখে তো হুজুর হুজুর লাগে। ওটা কি পরে আছে? ওরকম জামা তো আগে কখনো দেখিনি। আচ্ছা মিলি শোন, ওনাকে ডাকতো, ডেকে জিজ্ঞেস কর আমাদের পিছু আসছে কেন। ওকে ডাকছি। এই যে আপনাকে বলছি কাছে আসুন। মিলির ডাকে পেছনে থাকা ছেলেটার সামনে আসতে মিলি বলল, সমস্যা কি আপনার? আপনি আমাদের ফলো করছেন, এখন আবার পেছন পেছন আসছেন, কিছু বলবেন কি? ছেলেটি বলল, হ্যাঁ অনেক কথা বলবো, তবে আপনার সাথে না, আপনার বান্ধবীর সাথে। ওর সাথে কিসের কথা? ও প্রেম করবে না। আমি প্রেম করতে চাইবো, আপনাকে কে বলল? বলতে হবে না, ছেলেদের অভ্যাস আমাদের জানা আছে। পেছন পেছন ওরা এমনি এমনি আসে না। আপনি একটু বেশি বুঝেন, নিজের ফোনের দিকে নজর দেন। কল আসছে ফোনে, কল রিসিভ করুন আর বাড়িতে যান, আপনার বান্ধবীর সাথে আমার কথা আছে। ছেলেটার কথা শুনে মিলি দেখলেন সত্যি বাড়ি থেকে ওর মা কল করেছে। মায়ের কল পেলে মিলি জান্নাতের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে গেলেন। এদিকে মিলি চলে যাওয়া জান্নাত লজ্জায় মাথা নিচু করে বাড়ির দিকে যেতে লাগলো। ঠিক সেই সময় ছেলেটা বললেন, জান্নাত দাঁড়াও, তোমার সাথে কথা আছে। আপনি আমার নাম জানলেন কিভাবে? আর আমার সাথে আপনার কিসের কথা? আপনি কি আমাকে চেনেন? হ্যাঁ চিনি, অনেক আগে থেকে চিনি। কিভাবে? আমি তো আপনাকে চিনি না। ছেলেটা পরিচয় দিল। পরিচয় দিলে তো চিনবে, তাই না? আচ্ছা তোমার বিয়ের কি হলো? সেটা আপনাকে বলবো কেন? জান্নাত, তুমি অন্য কাউকে বিয়ে করো না, কারণ তোমাকে আমি অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি। আপনার সাহস তো কম নয়। এতটা অধিকার নিয়ে আমাকে এসব বলার সাহস পেলেন কোথায়? ছেলেটা বলল, অধিকার অনেক আগেই পেয়েছি। তুমি জানো না আমার আসল পরিচয়। আসল পরিচয়? কি পরিচয় বলুন তো, কে আপনি? বলতে পারি, তার আগে বলো আমার কথা কাউকে বলবে না। কেন, বললে কি হবে? ওকে ঠিক আছে, বলবো না। এখন আপনি বলুন, কে আপনি? আমার নাম সরফরাজ, আর আমি মানুষ নই, আমি একজন জিন। আর যে সেই জিন না, আমি সেই জিন যে তোমাকে পছন্দ করি। আমি সেই জিন যে কিনা তোমার অন্য কোথাও বিয়ে আটকাতে তোমাকে রাতের বেলা তুলে কখনো বাস ছাড়ে, কখনো কবরস্থানে রেখে আসি। সরফরাজ জিনের মুখে কথাগুলো শুনে জান্নাত ওর দিকে তাকিয়ে একটা চিৎকার দিয়ে বাড়ির দিকে দৌড় দিলেন। এদিকে পেছন থেকে সরফরাজ জিন ডাকতে লাগলেন, জান্নাত দাঁড়াও, ভয় পেও না, দাঁড়াও। কিন্তু সরফরাজের কথা না শুনে পেছনে না তাকিয়ে এক দৌড়ে বাড়িতে চলে আসলেন জান্নাত। বাড়িতে আসার পর চিৎকার দিয়ে ওর মা বাবাকে ডাকতে লাগলো। জান্নাতের ডাকে ওর মা বাবা বাইরে আসতেই জান্নাত হাঁপাতে হাঁপাতে বললেন, মা আমি ওকে দেখেছি। জান্নাতের মা বলল, কাকে দেখেছিস, কার কথা বলছিস? আমি ওই জিনটাকে দেখেছি, যে জিনটা আমাকে পছন্দ করে। আমি মিলির সাথে দেখা করতে গিয়েছিলাম, সেখান থেকে বাড়িতে ফেরার পথে জিনটা এসেছিল। জান্নাতের বাবা বলল, আরে বলিস কি, ভয় পাস না মা, আমি দেখি কি করা যায়। জান্নাতের মা জান্নাতকে ঘরে নিয়ে যাও। হঠাৎ করে সরফরাজ জিনকে দেখে অনেক ভয় পেয়েছে জান্নাত। যদিও সরফরাজ মানুষের রূপে ছিল, কোনো ভয়ঙ্কর রূপে নয়। যাই হোক, জিনকে দেখে ভয় পাবার কারণে জান্নাতের শরীরে অনেক জ্বর আসে। এদিকে মেয়ের শরীরে জ্বর দেখে জান্নাতের বাবা একজন হুজুর নিয়ে আসেন। হুজুর বাড়িতে এসে জান্নাতকে ফু দিয়ে দেন আর বলেন, আপনাদের মেয়ের সাথে তো জিন আছে। হ্যাঁ হুজুর, আমরা জানি। 2-3 দিন আগে একজন কবিরাজ নিয়ে আসছে, উনি বলেছেন। হ্যাঁ উনি ঠিক বলেছেন, জান্নাতকে একটা জিন পছন্দ করে, সে চায় আপনাদের মেয়েকে বিয়ে করতে। সেটা নিয়ে তো চিন্তায় আছি। হুজুর, ওই জিনটার হাত থেকে বাঁচার কি কোনো উপায় আছে? হুজুর বলল, উপায় বলতে ওই জিনটা খুবই শক্তিশালী, কিন্তু একটা বিষয় আছে। সেটা কি জানেন? ওই জিনটা যতই জান্নাতকে ভালোবাসুক, যতই বিয়ে করতে চাক না কেন, জান্নাতের বয়স 20 বছর পূর্ণ না হলে ওকে বিয়ে করবে না। জান্নাতের মা বলল, তাই নাকি? কিন্তু জান্নাতের তো এখনো 20 বছর হয়নি। 20 বছর হতে এখন 3 মাস বাকি। হ্যাঁ, এই 3 মাসের সুযোগ। এই 3 মাসের মধ্যে জান্নাতের বিয়ে অন্য কোথাও দিতে পারলে দিন, নয়তো 20 বছর পূর্ণ হলে ওকে আর অন্য কোথাও বিয়ে দিতে পারবেন না। আমি আর বেশি কিছু করতে বা বলতে পারবো না। যেটা বললাম সেটা করতে পারলে করুন, এতে আপনাদেরই ভালো হবে। ঠিক আছে, আমি সবার সাথে কথা বলে দেখি। ঠিক আছে, তাহলে আমি চললাম, আসসালামু আলাইকুম। এই বলে হুজুর চলে যান। হুজুর চলে যাওয়ার পর জান্নাতের মা বাবা চিন্তায় পড়েন। তাদের হাতে সময় আছে 3 মাস, যা করার 3 মাসের মধ্যে করতে হবে। যাই হোক, হুজুর জান্নাতকে ফু দেওয়ায় ওর শরীরে জ্বর কিছুটা কমে যায়। সেই রাতে জান্নাত ওর রুমে শুয়েছিলেন। ঘুম চলে আসবে এরকম একটা অবস্থা। ঠিক সেই সময় জান্নাতকে কেউ একজন সালাম দেয়। সালাম শুনে জান্নাত সেদিকে তাকিয়ে দেখেন সেখানে সরফরাজ জিন দাঁড়িয়ে আছে। জিনকে দেখে জান্নাত কিছু বলতে যাবে, ঠিক তখনই জিন বলল, দেখো আমার কথা শোনো, দয়া করে চিৎকার দিও না। আমি তোমার সাথে একটু কথা বলে চলে যাব, ভয় পেও না। জিনের কথা জান্নাত মনের মধ্যে সাহস নিয়ে বলে উঠলেন, কি কথা? আপনি চলে যান, আপনাকে দেখে ভয় করছে। ভয় করছে কেন? আমাকে দেখতে কি ভয়ঙ্কর লাগে? আমি তো সুন্দর রূপে তোমার কাছে এসেছি, তাই না? ভয় পাও কেন? জানি না, আপনি একটা জিন, জিনকে দেখে ভয় পাবো না বলুন? আপনি চলে যান। তোমার জ্বর কি কমেছে? দেখি তো একটু। এ বলে জিন জান্নাতের দিকে এগিয়ে আসতে লাগলেন। ঠিক তখনই জান্নাত বললেন, দাঁড়ান, আর একটু এগোবেন না। আমার দিকে এগুলো কিন্তু চিৎকার দিব। তাই না? দাও, চিৎকার দাও। তুমি চিৎকার দিলে গলা দিয়ে আওয়াজ বেরোবে না। বিশ্বাস না হলে চিৎকার দিয়ে দেখো। জিনের কথা জান্নাত চিৎকার দিলেন। আরে ঠিকই তো, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না কেন? এদিকে জান্নাতের এই অবস্থা দেখে জিন মুচকে একটা হাসি দিয়ে বললেন, বললাম না চিৎকার দিও না। এ বলে জিন এগিয়ে আসলেন জান্নাতের দিকে। এগিয়ে এসে জান্নাতের কপালে হাত বুলিয়ে দিলেন।
জ্বরটা এখনো পুরোপুরি কমেনি। হা করো, এটা খাও। জান্নাত বলল, কি এটা? মিষ্টির মতো দেখতে, আমি খাবো না। নাও খাও বলছি, না খেলে তোমাকে নিয়ে উড়ে যাব। হা করো। ঠিক আছে দেন। জিন বলল, বাহ, এই তো লক্ষ্মী মেয়ের মতো খেয়ে ফেললে, এখন শুয়ে পড়ো। আর হ্যাঁ, আমি যে তোমার কাছে আসি এটা এখন থেকে আর কাউকে বলবে না। কেন বলবো না? বলবো। আপনি আমার কাছে কেন আসবেন? জিন বলল, ভালোবাসার টানে আসবো, ভালোবাসতে আসবে। জান্নাত, তোমার মা বাবা যতই তোমার বিয়ের কথা বলুক তুমি ভুলেও রাজি হবে না। আমি কিছু জানি না, মা বাবা যেটা করবে সেটাতে রাজি হব। আপনি এখন চলে যান, আমি ঘুমাবো। ওকে, চলে যাচ্ছি, তুমি ঘুমাও। যাবার আগে আবারও বলে যাচ্ছি, আমার কথা কাউকে বলবে না, আর অন্য কোথাও বিয়েতে রাজিও হবে না। এই কথাগুলো বলে জিন চলে যান। জিন চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পর জান্নাতও ঘুমিয়ে পড়ে। এভাবে কেটে যায় কয়েকটা দিন। কয়েকদিন পর জান্নাতের মামা জান্নাতের জন্য একটা ছেলে দেখান, জান্নাতের বিয়ের জন্য। তো কথা মতো পরদিন সেই ছেলে জান্নাতের বাড়িতে আসেন জান্নাতকে দেখার জন্য। দেখতে এসে ছেলেটা বসে আছেন। কিছুক্ষণ পর জান্নাত নাস্তা হাতে রুমে আসতেই ছেলেটা জান্নাতকে দেখে চিৎকার দিয়ে ওঠেন। চিৎকার দিয়ে ভয়ে কাঁপতে থাকেন। ছেলেটার এই অবস্থা দেখে জান্নাতের বাবা বলেন, কি হয়েছে বাবা, ভয় পেলে কেন? এভাবে ভয়ে কাঁপছো কেন? ঘটনা কি? কে ও? ওই যে ভয়ঙ্কর দেখতে, কে ও? ভয়ঙ্কর মানে? ও তো জান্নাত, আমার মেয়ে, যাকে তুমি দেখতে এসেছো। ওকে আমার সামনে থেকে যেতে বলেন। কি ভয়ঙ্কর সে? আরে বাবা, কি বলো? কোথায় ভয়ঙ্কর? আমার মেয়ে এত সুন্দর, তুমি বলছো ভয়ঙ্কর? আমরা তো ঠিকই দেখছি। জান্নাতের মামা বলল, হ্যাঁ আমরা তো ঠিকই দেখছি, কই ভয়ঙ্কর তো লাগছে না। আপনারা সবাই মিথ্যা বলছেন, আমি এখানে এক মুহূর্ত থাকবো না। এই কথাটা বলে ছেলেটা সেখান থেকে চলে গেলেন। ছেলেটা চলে যাওয়ার পর জান্নাতের মা বাবা সহ সেখানে থাকা সবাই নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, এটা কি হলো? ছেলেটা এমন করলো কেন? পাগল নাকি? এমন অবস্থায় জান্নাতের মা বলে উঠলেন, আচ্ছা ওই জিনটার কাজ না তো? জিনটার কাজ মানে? জান্নাতের মা বলল, জিনটার কাজ মানে ছেলেটা কেন এমন করলো জানো? আমরা তো জান্নাতকে দেখেছি ভালো, হয়তো সেই ছেলে জান্নাতকে দেখেছে ভয়ঙ্কর রূপে। সেই জিনটা হয়তো জান্নাতকে ভয়ঙ্কর রূপে দেখিয়েছে। সেই ছেলেটাকে যেন ছেলেটা ভয় পায় আর জান্নাতকে অপছন্দ করে চলে যায়। জান্নাতের বাবা বলল, হ্যাঁ এটা হতে পারে। কি ঝামেলা পড়লাম। এভাবে ছেলে পক্ষ চলে গেলে জান্নাতের বিয়ে তো হবে না। আমাদের হাতেও তো বেশি সময় নেই, 3 মাস সময় আছে। জান্নাতের মামা বলল, দুলা ভাই আপনি চিন্তা করবেন না, আমি এরপর জান্নাতের জন্য কোনো ছেলেকে নিয়ে আসলে কবিরাজ সাথে করে নিয়ে আসবো। কবিরাজ বসে থাকবে, তখন ছেলেটা দেখবে জান্নাতকে। যদি পছন্দ হয় তাহলে তাড়াতাড়ি সেই ছেলের সাথে জান্নাতের বিয়ে দেব। কি বলেন? হ্যাঁ ঠিক আছে। জান্নাতের বাবার কথায় ওর মামা চলে গেলেন। এভাবে বিকেল গড়িয়ে সন্ধ্যা আর সন্ধ্যা গড়িয়ে রাত হলো। সেই রাতে সরফরাজ জিন জান্নাতের কাছে আসলেন। এসে বললেন, জান্নাত আপনি আপনি আবার কেন আসছেন? কেন, আসতে মানা নাকি? কেমন আছো তুমি? জানি না। মন খারাপ কেন? তোমার বিয়ে ভেঙে গেছে সেজন্য? ওই হাসবেন না। আপনি আসলে সত্যি ওই ছেলেকে ভয় দেখিয়েছেন? হ্যাঁ, দেখাবো না? ও তোমার আসল চেহারা দেখলে পছন্দ করতো আর বিয়ে করতো। আমি থাকতে তোমাকে অন্য কেউ বিয়ে করবে, তাই তোমাকে ভয়ঙ্কর রূপে দেখিয়েছে ওই ছেলেটাকে। এটা আমারই কাজ। কেন এমনটা করছেন কেন? কারণ আমি তোমাকে পছন্দ করি তাই। বললেই হলো। আমাকে পছন্দ করবেন কেন? যান গিয়ে কোনো পরীকে বিয়ে করো, আমার পেছনে ঘোরাঘুরি না করে। আমার কাছে তুমি পড়ি। আর আমাকে কি তোমার অপছন্দ? হ্যাঁ। সরফরাজ বলল, আমার দিকে তাকিয়ে বলো, তোমাকে তো ভালো করে দেখিয়ে নি। দেখতে হবে না, আপনি জানতো। তোমার জন্য খাবার নিয়ে আসছি, এটা খাও তারপর যাবো। না খাবো না, আমি ক্ষুধা নেই। না খেলে যাবো না। না গেলেন মা বাবাকে ডাকবো, ওরা এসে ধরে আচ্ছা মতন মার দেবে। আমি বুঝি মানুষ যে ধরবে আমাকে আর মারবে? এখন খাবে নাকি সাপ হয়ে ভয় দেখাবো? সাপের রূপ নিলে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলবো। সরফরাজ বলল, আরে বাবা কি গুন্ডি মেরে বাবা, যতটা বোকা ভেবেছিলাম এতটাও বোকা না। আমি বোকা না চালাক, আপনার না জানলেও চলবে। এখন চলে যান। না যাবো না, আগে খাবারটা খাও। এমন অবস্থা জান্নাতের মা পাশের রুম থেকে ডাক দিয়ে বললেন, জান্নাত কার সাথে কথা বলিস? কার সাথে? আবার ওই জিন? ওই চুপ, ওকে চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। এই বলে সরফরাজ জিন চলে গেল। ও চলে যাবার পর জান্নাতের মা জান্নাতের রুমে এসে বললেন, জান্নাত কি বললি একটু আগে? জিন না কি জানি বলছিলি? জান্নাতের মায়ের কথাও বলল, না মা, আসলে ফোনে বান্ধবীর সাথে কথা বলছিলাম। জান্নাতের মা বলল, ও তাই বল। আচ্ছা ঠিক আছে, ঘুমা, কোনো সমস্যা হলে ডাক দিস। এ বলে জান্নাতের মা চলে গেলেন। জান্নাতও ঘুমিয়ে পড়লেন। পরের দিন জান্নাতের ঘুম ভাঙলো ওর মায়ের ডাকে। মায়ের ডাকে ঘুম ভাঙতে জান্নাত বলল, মা কি হয়েছে, ডাকছো কেন? ওঠ, তোর নানাবাড়ি যেতে হবে, তোর মামা ফোন করে ডাকছে। হঠাৎ নানাবাড়ি কেন? কোনো সমস্যা কি? সেটা গেলেই দেখতে পাবে। নে উঠ, এবার ফ্রেশ হয়ে নাস্তা করে নে। মায়ের কথায় জান্নাত উঠে ফ্রেশ হয়ে রেডি হলেন। রেডি হয়ে বেশ কিছুক্ষণ পর জান্নাতের মা বাবা সহ জান্নাত রওনা করলেন নানাবাড়ির দিকে। পথে জান্নাত ওর মাকে বললেন, আচ্ছা মা, এখন বলো তো হঠাৎ নানাবাড়িতে যাচ্ছে কেন? তোর মামা ভালো একটা সম্বন্ধ নিয়ে আসছে, ছেলেটা খুব ভালো, তোকে দেখতে চেয়েছে, পছন্দ হলে সেখানেই বিয়েটা হবে। জান্নাত বলল, মা কি শুরু করলা? এসব করে কোনো লাভ হবে না, ওই চিন্তা কোনো না কোনোভাবে ভেঙে দেবে। জান্নাতের বাবা বলল, তোর বিয়ে যেন ভেঙে দিতে না পারে সেজন্য বাড়ি ছেড়ে তোর নানা বাড়িতে আসলাম। এখানে আশা করি কোনো সমস্যা হবে না। ওকে, যা ভালো মনে করো করো। কথা বলতে বলতে জান্নাত ও ওর মা বাবা নানা বাড়িতে চলে আসলেন। সেখানে আসার পর সেই বিকেলে জান্নাতকে দেখার জন্য একটা ছেলে আসলেন।
আগেরবারের মতো যেন সরফরাজ জিন কোনো সমস্যা করতে না পারে সেজন্য জান্নাতের মামা ও বাবা মিলে একজন কবিরাজকে বসিয়ে রেখেছেন। কবিরাজ পাশে বসা, ছেলেটাও তার সাথে আসা। সবাই জান্নাতকে দেখলেন আর পছন্দ করলেন। জান্নাতকে পছন্দ হওয়ায় সবাই মিলে তাদের বিয়ে ঠিক করলেন। 2 দিন পর তাদের বিয়ে। যাই হোক, জান্নাত বিয়ে পাকাপোক্ত করে সবাই চলে গেলেন। বিয়েটা নানা বাড়িতেই হবে, তাই 2-3 দিন এখানে থাকতে হবে। যাই হোক, রাতে সবাই খাওয়া দাওয়া শেষে মামাতো বোনের সাথে শুয়ে পড়েন জান্নাত। শুয়ে পড়ার জন্য মামাতো বোন জান্নাতকে বললেন। মামাতো বোন বলল, আচ্ছা আপু, শুনলাম তোকে নাকি একটা জিন পছন্দ করে। হ্যাঁ তো মানে? তাহলে ওকে কেন বিয়ে করছো না? আমি হলে তো আনন্দে জিনটাকে বিয়ে করতাম। জিন কত সুন্দর, তাই না? তুই দেখেছিস জিনকে? যখন ধরে ঘাড় মটকাবে তখন বুঝবি। ঘাড় মটকালে মটকাবে। আপু শোনো না, ওই জিনটার সাথে আমার কথা বলিয়ে দাও না। আমি জিনের সাথে প্রেম করব। খুব বার বেড়ে গেছিস তুই। ঘুমাবি নাকি মামিকে ডাকবো? ওকে, ঘুমালাম, শুভরাত্রি। এ বলে মামাতো বোন ঘুমিয়ে গেলেন। জান্নাত তো ঘুমাবে এরকম একটা অবস্থায় সরফরাজ জিন জান্নাতের কাছে আসলেন। জিনকে দেখে জান্নাত বললেন, আরে আপনি এখানেও আসছেন? প্লিজ চলে যান। দেখুন মামাতো বোন পাশে ঘুমাচ্ছে, ও জেগে গেলে সমস্যা হবে। সরফরাজ বলল, কি হলো জান? এভাবে তাকিয়ে আছেন কেন? কিছু বলুন। তুমি বিয়েতে রাজি হলে কেন? রাজি হব না তো কি করব? মা বাবা বিয়ে দিতে চাইলে না করবো নাকি? তোমার বিয়ে হলে আমার কি হবে? আমি কি জানি? জান্নাত, আর কতবার বলবো আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করব। কিন্তু আপনি একটা জিন, আপনাকে কিভাবে বিয়ে করব? কেউ কি মেনে নিবে নাকি? তুমি রাজি হলে মেনে নিবে। একবার বলো রাজি। এখন বলেন আপনি, আমার বিয়ে ঠিক হয়েছে, 2 দিন পর আমার বিয়ে। তোমার কি মনে হয় আমি এত সহজে তোমার বিয়ে হতে দেব? কেন হতে দিবেন না? দিবেন না কেন? বাবা আর মামা মিলে কবিরাজ নিয়ে আসছে। কবিরাজ থাকলে আপনি কি করবেন শুনি? কবিরাজকে তুলে আসার মারবো, বুঝলা? এসব বাদ দাও, তুমি বাড়িতে বলে দাও বিয়ে করবে না। না, পারবো না। ঠিক আছে, করো, দেখি কিভাবে বিয়ে করবা। দেখেন, এখন চলে যান, মামাতো বোন জেগে যাবে। চলে যাবো তাই না? ঠিক আছে, যাচ্ছি। তবে আবারও বলি, বিয়ে করো না। উল্টোপাল্টা কিছু হবার আগে এসব বন্ধ করো। এই বলে সরফরাজ জিন জান্নাতের মামাতো বোনের পা ধরে এক টান দিয়ে বিছানা থেকে ফেলে দিয়ে চলে গেলেন। বিছানা থেকে আচমকা ধপাস করে পড়ে মামাতো বোন জান্নাতকে বলল, এটা কি হলো? আমি নিচে পড়লাম কিভাবে? তুই কি আমাকে ধাক্কা দিলি নাকি? আমি না। তুই স্বপ্ন দেখে একা একা পড়লি, এখন আমাকে দোষ দিস কেন? কি স্বপ্ন দেখে একা একা পড়লাম? কি জানি, হতে পারে। এবার ঘুমা। জান্নাতের কথায় মামাতো বোন আবার ঘুমালেন। এদিকে জান্নাতও কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ল। এভাবে কেটে গেল একটা দিন, আর একদিন পর জান্নাতের বিয়ে। এদিকে সবার মাঝে একটা ভয় কাজ করছে। আগেরবারের মতো এবারও জান্নাতের সাথে কিছু ঘটবে না তো? এভাবে ভয়ের মাঝে দিনটা কেটে গেল। রাতের বেলা জান্নাতকে একা না রেখে ওর মা আর মামি দুজনে জান্নাতের 2 দিকে শুয়ে পড়ল। 2 জন 2 দিকে, মাঝখানে জান্নাত। এত করে খেয়াল রেখেও লাভ হলো না। সে রাতে সরফরাজ জিন জান্নাতের কাছে আসলো, এসে বলল, জান্নাত কেন এমনটা করছো? কাল তোমার বিয়ে, তুমি বিয়েটা করো না। আস্তে কথা বলুন, মা মামি পাশে আছে, ওরা জেগে যাবে। জাগবে না, আমি ওদেরকে গভীরভাবে ঘুম পাড়িয়ে দিয়েছি। তুমি কথা বলো। জান্নাত, একবার বলো তুমি বিয়েটা করবে না। দেখুন, আমি মা বাবার মুখের ওপর কথা বলতে পারবো না। তাহলে তোমার এটাই শেষ কথা তাই না? তুমি বিয়েটা করবে? হ্যাঁ করবো, আমার কিচ্ছু করার নেই। ওকে, ভালো থেকো, দেখা হবে তোমার সাথে খুব তাড়াতাড়ি। এই কথাটা বলে সরফরাজ জিন চলে গেলেন। এদিকে জিন চলে যাওয়ার পর চিন্তা আর ভয়ে জান্নাত সারা রাত না ঘুমিয়ে জেগেছিলেন। সকালবেলা জান্নাতের মামা ও বাবা ঘরোয়াভাবে জান্নাতের বিয়ের আয়োজন করেন। এদিকে জান্নাত ওর বাবা ও মামার সাথে দেখা করে গতরাতে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললেন। জান্নাত বললেন, বাবা, আমার কেমন জানি ভয় করছে। আমি তোমাদের বলিনি, গতরাতে ওই জিনটা আমার রুমে এসেছে, আমার সাথে কথা বলেছে। কি বলিস? কি বলেছে ও? ও বলেছে যেন আমি বিয়ে না করি, এই বিয়ে যেন ভেঙে দিই। আর কিছু বলেছে? বলেছে ও এত সহজে আমার বিয়ে হতে দিবে না। বাবা, আমার কেমন জানি ভয় করছে, কিছু হবে না তো? জান্নাতের মামা বলল, মা তুই চিন্তা করিস না, তোর কিচ্ছু হবে না। আমি কবিরাজকে খবর পাঠিয়েছি, কবিরাজ এসে আমাদের পুরো বাড়িটা বন্ধ করবে, আর উনি দাঁড়িয়ে থেকে তোর বিয়ে দেবে। ওই জিন তোর কোনো ক্ষতি করতে পারবে না। জান্নাতের মা বলল, চিন্তা করিস না মা, চল গোসল করে রেডি হতে হবে, বরপক্ষ চলে আসবে। এই কথাটা বলে জান্নাতের মা জান্নাতকে ভিতরে নিয়ে গেলেন। কথা মতো জান্নাতের বাবা ও মামা বিয়ের সব আয়োজন করে ফেললেন। কবিরাজও এসে উপস্থিত হলেন। কবিরাজ এসে তার সব কাজ সেরে ফেললেন। উনি বাড়ির চারদিকটা ঘুরলেন আর পুরো বাড়ি বন্ধ করলেন। কিছুক্ষণ পর কয়েকজন সহ বর আসলেন। বর আসার কিছুক্ষণ পর কাজী সাহেব বিয়ের কাজ শুরু করলেন। বিয়ের কাজ শুরু হতে সবাই শুনতে লাগলো জান্নাতের মামার বাড়ির টিনের চালে অনবরত কি জানি ঢিল ছুড়ছে। এরকম আচমকা ঢিল ছোড়ার কারণে সবাই চমকে ওঠে। বরপক্ষের সবাই বলাবলি করতে থাকে, আরে কি হচ্ছে এসব, কেউ বাইরে গিয়ে দেখুন। সবার কথা শুনে সেখানে থাকা কবিরাজ বলেন, আপনারা বসুন, আমি দেখছি। কাজী সাহেব, আপনি আপনার কাজ করতে থাকেন। এই বলে কবিরাজ বাইরে গেলেন। উনি বাইরে যাওয়ার কিছুক্ষণ পর টিনের চালে ঢিল ছোড়ার আওয়াজ বন্ধ হলো। যাই হোক, কিছুক্ষণ পর সবার উপস্থিতিতে জান্নাতের অন্য একটা ছেলের সাথে বিয়ে হলো। বিয়ে শেষে কবিরাজ জান্নাতের বাবা ও মামাকে অন্য কোথাও ডেকে বললেন। কবিরাজ বলল, বিয়ে তো হলো, এখন একটা কাজ করতে হবে। কি কাজ? জান্নাতের যে ছেলের সাথে বিয়ে হলো, এই ছেলে সহ জান্নাতকে এই বাড়িতে কম হলেও 3 দিন রাখতে হবে। ছেলেকে মেয়ের থেকে আলাদা করা যাবে না। ছেলেটা জান্নাতের সাথে সাথে থাকলে ওই জিনটা আর আসতে পারবে না জান্নাতের কাছে।
তাই নাকি? তাহলে ঠিক আছে, আমি ওদের সাথে কথা বলে ছেলেটা এখানে 2-3 দিন রাখার ব্যবস্থা করছি। এই কথাটা বলে জান্নাতের বাবা ও মামা ছেলের বাবার সাথে কথা বলে রাজি করান। ছেলেটা জান্নাতের সাথে এই বাড়িতে 2-3 দিন থাকবে। যাই হোক, ছেলেকে রেখে বাকি সবাই চলে গেলেন। এদিকে জান্নাতের বর ও জান্নাতের মামার বাড়িতে থাকেন। ওদের জন্য আলাদা একটা রুমের ব্যবস্থা করা হয়। জান্নাতের বিয়ে হলো, সবার মাঝে আনন্দ, সবাই খুশি। সবাই ভাবলো সারফরাজ জির আর জান্নাতের কিচ্ছু করবে না, ও আর আসবে না। কিন্তু সবার ধারণা ভুল ছিল, কারণ সেই রাতে সবাই ঘুমিয়েছিলেন। মাঝরাতে হঠাৎ সবাই ঘুম ভেঙে যায়। সবাই একটা কান্নার আওয়াজ পান। আওয়াজটা পেয়ে ভয়ে সবাই উঠে বসেন। এদিকে জান্নাতের বাবা ও মামা বাড়ির সবাইকে বলে, কেউ ভয় পেও না। আরেকটা কথা বলি, কবিরাজ বলেছে যত যাই হোক কেউ রুম থেকে বের হবেন না। জান্নাতের বাবার কথায় রুমের লাইট জ্বালিয়ে সবাই বসে থাকে। একটু পর কান্নার আওয়াজ থেমে যায়। কান্নার আওয়াজ থেমে যেতে শুরু হয় আরেক ভয়ানক কাণ্ড। বৃষ্টির মতো করে একের পর এক টিনের চালে ঢিল পড়তে থাকে। এদিকে ঢিল পড়ায় ভয়ে সবাই কান চেপে রেখে দোয়া পড়তে থাকে। বেশ কিছুক্ষণ পর ঢিল পড়া বন্ধ হয়। আস্তে আস্তে সবকিছু থেমে যায়। সব থেমে যাওয়ায় সবাই আবার ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে জান্নাতের বাবা ও মামা বাইরে বেরিয়ে টিনের চালে উঠে দেখেন কোনো চিহ্ন নেই। মানে কাল রাতে যে এত ঢিল পড়ল, টিন ভেঙে যাওয়ার কথা, সেই জায়গায় কোনো চিহ্ন নেই। এরকম অবস্থা জান্নাতের মামা ও বাবা বুঝতে পারলেন এটা নিশ্চয়ই ওই সরফরাজ জিনের কাজ। যাই হোক, দিনের বেলা সব স্বাভাবিক ছিল। জান্নাত ও জান্নাতের বর আশপাশটা ঘুরে দেখল, সবই ঠিক ছিল দিনের বেলা। সমস্যা হয় সে রাতে। রাতে জান্নাতের বাবা ঘুমিয়েছিলেন। হঠাৎ জান্নাতের মামা এসে জান্নাতের বাবাকে ডাক দিলেন আর বললেন, দুলাভাই, আপনাকে একটা কথা বলার জন্য ডেকে তুললাম। এত রাতে আবার কি কথা? দুলাভাই, আমি বাইরে বাথরুমে গিয়েছিলাম, হঠাৎ তখন দেখলাম জান্নাতের বর আমাদের পেছনে একটু দূরে যে বাঁশঝাড় আছে না, ওই বাঁশঝাড়ের দিকে যাচ্ছে। হ্যাঁ, যেতেই পারে, হয়তো হাঁটাহাঁটি করছে। আহা দুলাভাই, একবার ভেবে দেখুন, এখন রাত 12টা কি 1টা, এত রাতে কেউ বাইরে হাঁটতে যায়? আর হাঁটতে বের হলে কি বাঁশঝাড়ে হাঁটতে যাবে নাকি? জান্নাতের বাবা বলল, হ্যাঁ ঠিকই তো, তা এখন কি করবো সেটা বলো। বিষয়টা সন্দেহজনক। আমি গতকাল রাতে দেখেছি আমাদের জামাই জান্নাতের বর বাইরে যায়। এখন আমাদের কাজ হলো ওর পিছু পিছু যাওয়া আর দেখা জামাই বাঁশঝাড়ে কি করে। ওকে, তবে তাই হোক, চলো এখনই জামাইয়ের পিছু নেই, দেখি ও কোথায় কোথায় যায় আর কি করে। এ বলে জান্নাতের বাবা ও মামা মিলে জান্নাতের বরের পেছনে পেছনে হাঁটতে লাগলো। নিশিরাত খুব সাবধানে জান্নাতের বাবা ও মামা জান্নাতের বরের পেছন পেছন যাচ্ছে। পেছন পেছন যেতে যেতে একসময় জান্নাতের বাবা ও মামা থেমে যায়। তারা দুজনে একটু দূর থেকে খেয়াল করে জান্নাতের বর বাঁশ ছাড়ে একটা জায়গায় থেমে গেল আর বসে পড়ল। তারা দুজন আরো খেয়াল করে জান্নাতের বরের পাশে আরো 3টি কালো কুচকুচি ছায়ার মতো কি যেন বসে আছে, আর তারা 4জনই কি যেন খাচ্ছে। সে রাতের বেলা 3টা কালো কুচকুচে অবয়বের সাথে জান্নাতের বর কি করে কি খায়, এই ভেবে জান্নাতের মামার সাথে নিয়ে আসা লাইটটা সেদিকে মারে। লাইটটা মারতেই জান্নাতের মামা ও বাবা দেখেন সেখানে থাকা 4জন কাঁচা মাছ ও একটা আস্ত ছাগলের কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছে। এদিকে জান্নাতের বর ও 3টা অবয়বের দিকে লাইট মারতেই তারা 4জনই মুহূর্তে শেয়ালের রূপ ধারণ করে। চোখের সামনে নিজের মেয়ের জামাইকে শেয়ালের রূপ ধারণ করতে দেখে জান্নাতের বাবা একটা চিৎকার দেন। ঠিক তখনই সেখানে থাকা শিয়ালগুলো রাগে গড়গড় করতে করতে এগিয়ে আসতে শুরু করে। এই দেখে জান্নাতের মামা ও বাবা বাড়ির দিকে দৌড় দেন। দৌড়াতে দৌড়াতে দুজনেই একটু পর বাড়িতে আসেন। বাড়িতে এসে হাঁপাতে হাঁপাতে জান্নাতের বাবা জান্নাতের মাকে ডাকতে থাকেন। জান্নাতের বাবা ও মামার ডাকে জান্নাতের মা দরজা খুলে জিজ্ঞেস করেন, এই কি হয়েছে, তোমরা দুজনে এত রাতে কোথা থেকে আসলে? এভাবে হাঁপাচ্ছ কেন? কোথায় গিয়েছিলে বলো? আর বলো না জান্নাতের মা, এটা আমি কি দেখলাম? আরে কি হয়েছে বলবেন তো, কান্না করছেন কেন? অনেক আশা নিয়ে মেয়েটাকে বিয়ে দিলাম, ভেবেছিলাম জান্নাতের বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিচ্ছু ঠিক হলো না জান্নাতের মা। জানো কি হয়েছে? আমাদের জামাই জান্নাতের বর নাকি রোজ গভীর রাতে বাইরে বাঁশঝাড়ের দিকে যায়। তাই তোমার ভাই আর আমি আজকে কিছুক্ষণ আগে জামাইয়ের পিছু নিয়ে বাঁশঝাড়ের দিকে গিয়ে দেখি জান্নাতের বর আমাদের জামাই 3টা কালো কুচকুচে অবয়বের সাথে বসে কাঁচা মাংস খাচ্ছে। সব থেকে ভয়ের বিষয় হলো আমরা তখন লাইট মারতেই আমাদের চোখের সামনে জান্নাতের বর শিয়ালের রূপ ধারণ করলেন। কি কি বলছো তোমরা? জামাই শিয়ালের রূপ নিল? জান্নাতের মামা বলল, আপা দুলাভাই ঠিকই বলেছে, আমরা জান্নাতের বিয়ে কার সাথে দিলাম? জামাইকে আসলে কোনো মানুষ নাকি জিন? জান্নাতের মামা ও বাবার কথায় জান্নাতের মা এক দৌড়ে রুমে গেলেন আর জানালার ফাঁক দিয়ে জান্নাতের রুমের দিকে তাকিয়ে শান্তির নিঃশ্বাস ফেলে বলে উঠলেন, ওই জান্নাতের বাপ, কই আমাদের জামাই তো রুমেই আছে, ঘুমাচ্ছে। তোমরা দুজন কাকে দেখেছ? কি জামাই রুমে ঘুমাচ্ছে? বলে উঠল জান্নাতের বাবা ও মামা। জান্নাতের মায়ের কথা তারা দুজন গিয়ে জানালার ফাঁক দিয়ে দেখলেন, আরে ঠিকই তো, জান্নাত ও জামাই তো রুমে আছে, তাহলে আমরা কাকে দেখলাম? কার পেছন পেছন বাস ছেড়ে গেলাম? না, আমাদের তো এত বড় ভুল হতে পারে না। জান্নাতের বর রুমে ঘুমাচ্ছে। এই দৃশ্য দেখে নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না। এদিকে জান্নাতের মামা ও বাবাকে চিন্তিত দেখে জান্নাতের মা বললেন, চিন্তা করো না, তোমরা মনে হয় ভুল দেখেছ। আসো রুমে আসো, শুয়ে পড়ো, কাল সকালে এসব নিয়ে ভাবা যাবে, কথা বলা যাবে। জান্নাতের মায়ের কথা জান্নাতের মামা ও বাবা রুমে গিয়ে চিন্তায় ঘুমিয়ে পড়লেন। জান্নাতের মামা ও বাবা চিন্তায় ঘুমিয়ে পড়ার পর পরের দিন সকালে জান্নাত ও তার বর নাস্তা করার সময় জান্নাতের বাবা জান্নাতের বরকে উদ্দেশ্য করে বললেন, জামাই তোমাকে একটা কথা বলি। কি কথা বাবা?
গতকাল রাতে তুমি কি কোথাও গিয়েছিলে? না বাবা, কোথাও তো যাইনি, আমি তো ঘরেই ছিলাম। হ্যাঁ বাবা, ও তো আমার সাথেই ছিল, কোথাও যায়নি, জান্নাত বলল। জান্নাতের মামা বলল, আসলে কাল রাতে আমিও দুলাভাই জামাইকে বাস ছেড়ে দিকে যেতে দেখেছি। জান্নাতের বর বলল, মামা জানি না আপনারা কাকে দেখেছেন, আমি তো রুমে ছিলাম, আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ হতে পারে, তোমরা খাও বাবা। এই বলে আর কথা না বাড়িয়ে জান্নাতের মামা ও বাবা নাস্তার টেবিল থেকে উঠে বাইরে গেলেন। বাইরে গিয়ে জান্নাতের মামা বললেন, দুলাভাই জামাইকে তো জিজ্ঞেস করলাম, কাল রাতে জামাই বাইরে যায়নি, তাহলে আমরা কাকে দেখলাম? শোনো, আমার কেমন জানি সন্দেহ হচ্ছে। হ্যাঁ দুলাভাই, আমারও কেমন যেন লাগছে। দুলাভাই বলছিলাম কি, একটা কাজ করি, আমার পরিচিত একটা কবিরাজ আছে, চলো ওখানে গিয়ে ওনাকে নিয়ে আসি। ওই কবিরাজের সাথে জিন থাকে, কবিরাজ জিনের মাধ্যমে সংবাদ নিয়ে সব বলতে পারে। জান্নাতের বাবা বলল, ঠিক আছে তাই করি, চলো এখনই গিয়ে নিয়ে আসি। এই কথাটা বলে বাড়িতে আর দেরি না করে দুজনে সেই কবিরাজকে নিয়ে আসলেন। কবিরাজ বাড়িতে আসে জান্নাতের মা, মামি ও জান্নাত এরা সবাই জিজ্ঞেস করতে লাগলো, হঠাৎ কবিরাজ কেন? ওদের কথা জান্নাতের বাবা বললেন, কবিরাজ নিয়ে আসছি, দরকার আছে। মা জান্নাত, তুই জামাইকে নিয়ে ঘরে যা। জান্নাতের বাবার কথা জান্নাত ওর বরকে নিয়ে রুমে গেলেন। এদিকে কবিরাজ জান্নাতের মামা ও বাবার মুখে আগের সব ঘটনা শুনলেন। সব শুনে কবিরাজ তাদের বাড়ির চারিদিকে ঘুরে দেখলেন। বাড়ির চারিদিকে ঘুরে কবিরাজ অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। এদিকে কবিরাজকে অবাক দেখে জান্নাতের মামা বললেন, কবিরাজ সাহেব আপনাকে অবাক লাগছে, কিছু কি হয়েছে বলুন, কোনো সমস্যা হলে? কবিরাজ বলল, সমস্যা মানে অনেক বড় সমস্যা। আমি ভেবেছি আসল রহস্য জানার পর আপনারা সহ্য করবেন কিভাবে, মেনে নিতে পারবেন তো? কি এমন কথা? কবিরাজ সাহেব সব খুলে বলুন তো। আচ্ছা, একটু আগে আপনি যে মেয়েটার সাথে কথা বললেন, ওকে নিয়ে যাকে রুমে যেতে বললেন, ও আমার মেয়ে জান্নাত, আর ওর পাশেরটা ওর বর। আপনাদের সবাইকে বোকা বানিয়েছে ওই সরফরাজ জিন। কারণ আপনারা যাকে জান্নাত ভাবছেন সে আসলে জান্নাত না। জান্নাতের রূপে একটা জিন আপনাদের সাথে বসবাস করছে। শুধু জান্নাত না, জান্নাতের বর আপনারা যাকে জামাই বলছেন সেও একটা জিন। কি? কবিরাজ সাহেব কি বলছেন এটা? এটা কি? এই বলে কবিরাজের কথায় জান্নাতের বাবা দৌড় দিয়ে রুমে গিয়ে দেখলেন জান্নাত ও তার বর রুমে নেই। রুমে কেন, বাড়িতে কোথাও নেই। জান্নাতকে না পেয়ে ওর বাবা আবার কবিরাজের কাছে ফিরে আসলেন। এসে বললেন, কবিরাজ সাহেব আপনার কথাই ঠিক, তাহলে আমার মেয়ে কোথায়? জান্নাত এখন জিনদের রাজ্যে, সরফরাজ জিনের কাছে। আপনারা ভাবছেন অন্য ছেলের সাথে জান্নাতের বিয়ে দিয়েছেন, কিন্তু না। জান্নাতের বিয়ের আগের রাতেই সেই সরফরাজ জিন জান্নাতকে তার রাজ্যে নিয়ে গেছে। জান্নাতের কোনো বিয়ে হয়নি, সব সরফরাজ জিনের সাজানো নাটক। জান্নাতের মামা বলল, কবিরাজ সাহেব জান্নাতের কিছু হয়নি তো, ওকে ফিরিয়ে আনতে পারবেন? জান্নাত জিনদের রাজ্যে আছে, ভালো আছে, আর আমি ওকে ফিরিয়ে আনতে পারবো না, কারণ সরফরাজ জিন অনেক শক্তিশালী। ও নিজে থেকে জান্নাতকে ফিরিয়ে দিলে দেবে, না দিলে নেই। এই বলে কবিরাজ সেখানে চলে যান। কবিরাজ চলে যাওয়ার পর জান্নাতের মা, বাবা, মামা, মামি সবাই কান্না করতে থাকেন। একমাত্র মেয়েকে এভাবে হারিয়ে ফেললেন। জান্নাত জিনের রাজ্যে এটা কোনোভাবেই মানতে পারছে না। জান্নাতের বাবা ও মামা আরো কয়েকজন হুজুর কবিরাজের কাছে গিয়েছেন। সবাই ওই একই কথা বলেন। সবাই বলছেন সরফরাজ জিন অনেক শক্তিশালী, ওর সাথে আমরা লাগতে যাব না। সবাই এটাও বলেন জিন খারাপ না, ও ভালো। আপনাদের মেয়েকে সময় হলে বাড়িতে নিয়ে আসবেন। কি আর করার, হুজুর কবিরাজের কথা শুনে জান্নাতের মা, বাবা আশা ছেড়ে দেন। 3 দিন ধরে জান্নাত জিনদের রাজ্যে। এদিকে জিনদের রাজ্যে জান্নাতের কি অবস্থা হলো চলুন জেনে আসি। সরফরাজ জিন বলল, এই যে উঠুন, অনেক ঘুমিয়েছেন। জিনের কথা জান্নাত চোখ খুলে চমকে উঠে বলল, আপনি? আমি? এটা কোথায়? এটা কোন জায়গা? কোন জায়গা আবার? তোমার শ্বশুর বাড়ির এলাকা? মানে বলুন আমি কোথায়? এটা কোন জায়গা? তুমি আমাদের রাজ্যে, এটা জিনের রাজ্য। কি? আমি জিনদের রাজ্যে? মা বাবা তোমরা কোথায় মা? সরফরাজ বলল, আরে ধুর, চিৎকার করো না, তোমার চিৎকার কি তোমার মা বাবা শুনবে নাকি? আমাকে এখানে কেন নিয়ে আসছেন? প্লিজ আমাকে বাড়িতে রেখে আসেন, কাল আমার বিয়ে। এখনো কাল নিয়ে পড়ে আছো তুমি? আমার এখানে আছো 3 দিন হলো। 3 দিন আগে তোমাকে নিয়ে আসছি। কি? আমি 3 দিন আগে এখানে আসছি? কি বলেন? ঠিকই বলছি। বলেছে না তোমাকে অন্য কেউ বিয়ে করতে পারবে না, তোমার বিয়ের আগের রাতে তোমাকে নিয়ে আসছি। প্লিজ, আমার ভয় করছে, আমাকে বাড়িতে রেখে আসুন। বাড়িতে রেখে আসলে তোমার মা বাবা আবারও তোমার বিয়ে দিতে চাইবে, তাই তোমাকে বাড়িতে রাখা যাবে না, তুমি আমার কাছে থাকবে।